আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি একটি গুরুত্বপূর্ণ অংশ, সমস্থিতি বা আইসোস্ট্যাসি। সমস্থিতি বিষয়টি বোঝার আগে আমাদেরকে জানতে হবে যে আমাদের যে শিলামণ্ডল বা ভূত্বক, তাকে আমরা দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক আর একটি মহাসাগরীয় ভূত্বক। মহাদেশীয় ভূত্বকে মূলত 4 প্রকারের ভূমিরূপ থাকে: পর্বত, পাহাড়, মালভূমি আর সমভূমি। আর সমুদ্রেও থাকে, তার মধ্যে রয়েছে মহীসোপান, মহীঢাল, গভীর সমুদ্রের সমভূমি, সামুদ্রিক শৈলশিরা, সামুদ্রিক আগ্নেয়গিরি, গায়ট, সামুদ্রিক মালভূমি প্রভৃতি। যাই হোক, আমরা মূলত মহাদেশীয় ভূত্বক এবং সমুদ্রবক্ষ নিয়ে আলোচনা করব। আমরা জানি যে পর্বত সবচেয়ে উঁচু, তার চেয়ে নিচু পাহাড়, তার চেয়ে নিচু মালভূমি, সবচেয়ে নিচু সমভূমি এবং তারপর রয়েছে সমুদ্রপৃষ্ঠ। পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি এই ভূমিরূপগুলো কিন্তু দীর্ঘকাল ধরে এদের উচ্চতা বজায় রেখেছে। অর্থাৎ পর্বতের যে উচ্চতা তা একই আছে বা সেটি বাড়ছে। মালভূমি, পাহাড়, সমভূমি এদের ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য। অর্থাৎ এই সমস্ত ভূমিরূপগুলো তাদের উচ্চতা দীর্ঘকাল ধরে বজায় রেখেছে। কিন্তু দেখা গেছে যারা ভূতত্ত্ববিদ তারা দেখেছেন যে আমাদের এই স্থলভাগের বিভিন্ন ভূমিরূপগুলো কিন্তু বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়। যদি এই হারে ক্ষয় চলতে থাকতো তাহলে পৃথিবীর বয়স এখন প্রায় 460 কোটি বছর। তাহলে দেখা যেত যে পর্বত, পাহাড়, মালভূমি বা সমভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে হয়ে এদের উচ্চতা ব্যাপক হারে কমে যেত এবং তারা একসময় কিন্তু সমুদ্র সমতলের সাপেক্ষে সমতল হয়ে যেত। কিন্তু বাস্তবে আমরা দেখি যে এই ভূমিরূপগুলো দীর্ঘকাল ধরে তাদের উচ্চতা বজায় রেখেছে। এই যে তাদের দীর্ঘকাল ধরে উচ্চতা বজায় রাখা, একেই বলা হয় সমস্থিতি। সমস্থিতির ইংরেজি শব্দ আইসোস্ট্যাসি। এটা উৎপত্তি হয়েছে দুটো গ্রিক শব্দ থেকে। একটা হচ্ছে আইসোস মানে সমতা এবং আরেকটি হচ্ছে স্ট্যাসিয়া বা স্ট্যাসিয়া অর্থাৎ স্থিতি থেকে। মার্কিন ভূতত্ত্ববিদ সিই ডাটন 1859 সালে প্রথম এই আইসোস্ট্যাসি বা সমস্থিতি শব্দটি ব্যবহার করেন। তো যদি আমরা সংজ্ঞা বলি, আমরা সংজ্ঞায় কি বলবো? আমরা বলবো শিলার ঘনত্ব বা প্লবতা তারতম্যের জন্য ভূত্বকীয় অংশগুলি অর্থাৎ পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি এদের বিভিন্ন উচ্চতায় এরা অবস্থান করছে। এভাবে অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভাসমান অবস্থায় থেকে এরা পরস্পরের মধ্যে একটি উচ্চতাজনিত ভারসাম্য অবস্থা বজায় রেখেছে। অর্থাৎ অ্যাস্থেনোস্ফিয়ারে পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি এরা সবাই ভাসমান অবস্থায় রয়েছে এবং এদের উচ্চতা কিন্তু দীর্ঘকাল ধরে একই রয়েছে। এই যে ভারসাম্য লাভের অবস্থা, একেই বলা হয় সমস্থিতি। এই সমস্থিতির জন্যই কিন্তু পর্বত, পাহাড়, মালভূমি বা সমভূমির কিন্তু উচ্চতার কোনো সেই অর্থে পরিবর্তন হয় না। এর মূল বক্তব্যটা আমরা এভাবে বলতে পারি। আমরা পড়েছি যে পৃথিবীর অভ্যন্তরভাগকে 3টি স্তরে ভাগ করা হয়। সবার ওপরে আছে শিলামণ্ডল বা ভূত্বক, তারপরে আছে গুরুমণ্ডল এবং কেন্দ্রে আছে কেন্দ্রমণ্ডল। গুরুমণ্ডলের যে ঊর্ধ্বাংশ তাকে আমরা বলি অ্যাস্থেনোস্ফিয়ার। অ্যাস্থেনোস্ফিয়ারে কিন্তু প্রচুর ম্যাগমা আছে এবং অ্যাস্থেনোস্ফিয়ারে একটি স্রোতের সৃষ্টি হয়, যে স্রোতের নাম পরিচলন স্রোত। দেখা গেছে যে ভূত্বকীয় অংশ অর্থাৎ সিয়াল ও সীমা বা মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বক এই অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে কিন্তু ভাসমান অবস্থায় রয়েছে।
বিভিন্ন যে ভূমিরূপ তাদের কিন্তু ঘনত্ব বা ভর আলাদা। ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে হচ্ছে প্রতি একক ক্ষেত্রমান অঞ্চলে যে পরিমাণ ভর থাকে তাকেই ঘনত্ব বলা হয়। ধর এইভাবে যদি আমরা ভাবি, দুটো সমান ক্ষেত্রফলের দুটো বাক্স, একটা বাক্সের মধ্যে 10টা বল আছে, আরেকটা বাক্সের মধ্যে 4টে বল আছে। তো দুটোরই কিন্তু ক্ষেত্রমান সমান, কিন্তু একটায় 10টা বল অর্থাৎ ভর বেশি, আরেকটিতে 4টি বল অর্থাৎ ভর কম। তাহলে এখানে ঘনত্ব কোন বাক্সের বেশি হবে? না, যেই বাক্সে বলের সংখ্যা 10টি, কারণ ভর এখানে বেশি। তার মানে একক ক্ষেত্রমান অঞ্চলে যেটার ক্ষেত্রে ভর বেশি হবে তার ঘনত্ব বেশি হবে, যার ভর কম হবে তার কিন্তু ঘনত্ব কম হবে। দেখা যায় পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি এদের ঘনত্ব কিন্তু একরকম নয়, এদের ভরও কিন্তু একরকম নয়। তবুও এরা অ্যাস্টেনোস্ফিয়ারের উপরে ভাসমান অবস্থায় থেকে এদের মধ্যে যে উচ্চতা তারতম্য সেটি বজায় রেখেছে। একেই আমরা বলছি সমস্থিতি। আরেকটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে সমস্থিতিতে কয়েকটি তত্ত্ব আছে, যেমন এইরির তত্ত্ব, প্র্যাটের তত্ত্ব। আমরা সেই তত্ত্বগুলো যখন আলোচনা করব তখন কয়েকটি টার্ম আমরা ইউজ করব, আমরা এই মুহূর্তে সেটা করছি না। কয়েকটি বিষয় জানতে হবে, যেমন হচ্ছে অভিকর্ষ বিচ্যুতি বা গ্র্যাভিটি অ্যানোম্যালি। সেটি কি? সেটি হচ্ছে যে গড় সমুদ্রপৃষ্ঠের সাপেক্ষে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানের অক্ষাংশ অনুযায়ী অভিকর্ষজ মান হিসাব করা হয়। অর্থাৎ একটি স্থানকে ভূকেন্দ্র যে বল দিয়ে আকর্ষণ করছে তাকে বলা হয় অভিকর্ষজ বল। আমরা ক্লাস 9-এ পড়েছি যে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলটা স্ফীত, মেরু অঞ্চল দুটি চাপা। ফলে নিরক্ষীয় অঞ্চল যেহেতু স্ফীত, তাই কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব বেশি হয়, এর জন্য কিন্তু অভিকর্ষজ বলের মান কম হয়। আবার মেরু অঞ্চল যেহেতু চাপা, তাই মেরু অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দূরত্ব কম হয়, তাই অভিকর্ষজ বলও কিন্তু এক্ষেত্রে বেশি হয়। এর সাপেক্ষে পৃথিবীর প্রত্যেকটি স্থানের অক্ষাংশ অনুযায়ী একটি অভিকর্ষজ বল বা মান হিসাব করা হয়েছে। এটা হিসাব করা মান, এটা কিন্তু প্রকৃত মান নয় যে এই অক্ষাংশে এই অভিকর্ষজ মান হওয়া উচিত। এই মানটিকে বলা হয় তাত্ত্বিক মান বা প্রমাণ অভিকর্ষ। কিন্তু দেখা যায় যে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম শিলা রয়েছে, কোথাও পর্বত রয়েছে, কোথাও পাহাড় রয়েছে, কোথাও মালভূমি আছে, কোথাও সমভূমি আছে, কোথাও সমুদ্র আছে। তাই তাদের গঠনগত উপাদান ভিন্ন ভিন্ন, ফলে কি হয়, তাদের ঘনত্ব ভিন্ন ভিন্ন। তাই দেখা যায় যে প্রত্যেকটি স্থানের অক্ষাংশ অনুযায়ী যে অভিকর্ষজ মান হওয়া উচিত, বাস্তবে কিন্তু সেই মানটি একটু অন্যরকম, কারণ ঘনত্বের পার্থক্যের জন্য। এই মানটিকে বলা হচ্ছে প্রকৃত মান বা বাস্তব মান। তাহলে এখান থেকে আমরা আসছি যে পৃথিবী পৃষ্ঠের কোনো বিন্দুর প্রকৃত বা বাস্তব অভিকর্ষজ মান থেকে তাত্ত্বিক অভিকর্ষজ মান বিয়োগ করলে যে মানটি আমরা পাই তাকেই বলা হয় অভিকর্ষজ বিচ্যুতি। অর্থাৎ প্রকৃত অভিকর্ষজ মান মাইনাস তাত্ত্বিক অভিকর্ষজ মান ইকুয়ালস টু অভিকর্ষ বিচ্যুতি। এরপর আসছে মুক্ত বায়ুর অভিকর্ষ বিচ্যুতি, ফ্রি এয়ার গ্র্যাভিটি অ্যানোম্যালি। ভূমির উচ্চতা বৃদ্ধির কারণে যে অভিকর্ষীয় অসঙ্গতি দেখা যায় তাকেই কিন্তু বলা হয় মুক্ত বায়ুর অসঙ্গতি। তো অর্থাৎ উচ্চতা যখন বৃদ্ধি পায়, ফলে ভূকেন্দ্র থেকে দূরত্ব বাড়ছে সেই স্থানটির, ফলে কিন্তু সেই স্থানের অভিকর্ষ মান কিছুটা কমে। আবার যদি
সেই স্থানের শিলার উপাদান ভিন্ন হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অভিকর্ষীয় মান কমতেও পারে বা বাড়তেও পারে, ভিন্ন হতে পারে। এটাকে বলা হচ্ছে মুক্ত বায়ুর অভিকর্ষ বিচ্যুতি। অর্থাৎ এক্ষেত্রেও প্রকৃত যে মান এবং বাস্তব মানের মধ্যে যে পার্থক্য, এগুলো জাস্ট দেখে রাখবি, পরীক্ষায় খুব বেশি দেয় না। এবার আমরা একটি বিষয় আলোচনা করব, যেটি হচ্ছে সমস্থিতিক ভারসাম্য লাভ। তোরা ছবিটি ভালো করে দেখ এবং বুঝতে পারবি। এই ছবিটিতে দেখতে পাচ্ছিস যে একটা পর্বত রয়েছে, তার নিচে অ্যাস্থেনোস্ফিয়ার রয়েছে এবং একটা দাগ দেওয়া আছে, যে দাগটাকে বলা হচ্ছে প্রতিপূরণতল বা প্রতিবিধান তল। তার আগে বলে দিই প্রতিপূরণ তল বা প্রতিবিধান তল কি। অ্যাস্থেনোস্ফিয়ারে একটি নির্দিষ্ট গভীরতায় মহাদেশ ও মহাসাগরীয় ভূত্বক গঠনকারী পদার্থগুলোর চাপ বা পীড়ন সর্বত্র সমান। অর্থাৎ এই রেখা বরাবর প্রত্যেকটি স্থানে একই পরিমাণ চাপ পড়ছে, এটা সমতল রেখা মনে করা হচ্ছে। এই সমচাপ বিশিষ্ট যে তল, একেই বলা হয় প্রতিবিধান তল বা প্রতিপূরণ তল। অর্থাৎ ভূ অভ্যন্তরে মহাদেশ অর্থাৎ ভূমি মানে পাহাড় পর্বত মালভূমিগুলো কিন্তু একই গভীরতায় অবস্থান করছে। মানে ধর 10টা বাড়ি আমি করলাম পাশাপাশি, 10টা বাড়ির মাটির তলায় ভিত একই গভীরতায় রয়েছে। এই ভিতটা যে লেভেল অবধি রয়েছে, যে লেভেলে রয়েছে, এই লেভেলটাকে বলা হচ্ছে প্রতিবিধান তল। আমরা যখন বাড়ি করি আমরা কি করি, আমরা বাড়িতে কিন্তু বাড়ি করার সময় আমরা বাড়ির নিচে ভিত করি। আগে ভিত দিয়ে বাড়ি হতো, এখন কলম দিয়ে হয়। তা ভিতের বাড়ি কি করা হতো, যে বাড়ি যত বড় হবে তার ভিত সেই অনুযায়ী গভীরে করতে হবে, তাহলে বাড়ির ভারসাম্য থাকবে। 3তলা বাড়ির ভিত অনেক বেশি গভীরে হতে পারে, আবার 1তলা বাড়ির ভিত একটু কম গভীরে করলেও কিন্তু সমস্যা নেই। কিন্তু এই তত্ত্বে বলা হচ্ছে যে প্রত্যেকটি যে বাড়ি তাদের ভিত একই হাইটে, সেটা পর্বত হতে পারে, পাহাড় হতে পারে, তারপর মালভূমি হতে পারে, সমভূমি হতে পারে। এই তলটাকে বলা হচ্ছে প্রতিবিধান তল। দেখা গেছে যে পর্বত বা পাহাড় ক্ষয়প্রাপ্ত হয় এবং এই ক্ষয় যদি দীর্ঘকাল ধরে চলতে থাকে, অর্থাৎ পৃথিবীর বয়স 460 কোটি বছর, যদি এই পরিমাণ ক্ষয় চলতে থাকে তাহলে পর্বত কিন্তু আর পর্বত থাকতো না, সে ক্ষয় পেয়ে পেয়ে সমতল হয়ে যেত, পাহাড় সমতল হয়ে যেত। তা কিন্তু হয় না। কেন হয় না? কারণটা হচ্ছে, এবার ছবিটা ভালো করে দেখ, যখন পর্বত বা পাহাড় ক্ষয়প্রাপ্ত হয় তখন ক্ষয়প্রাপ্ত পদার্থ অর্থাৎ নুড়ি কাকর বালি পলি সেগুলো বাহিত হয়ে সমুদ্রবক্ষে সঞ্চিত হয়। সমুদ্রবক্ষে যে পরিমাণ নুড়ি কাকর বালি পলি সঞ্চিত হলো, ঠিক একই পরিমাণ পদার্থ অর্থাৎ ম্যাগমা অ্যাস্থেনোস্ফিয়ারের ওই স্থান থেকে সরে এসে পর্বতের নিচে একটা ঊর্ধ্বমুখী চাপ দিয়ে দিল। ছবিটা ভালো করে দেখ, ডান দিকে দেখ সমুদ্রবক্ষে পলি সঞ্চয় হয়েছে, চাপের সৃষ্টি হয়েছে, ফলে হচ্ছে প্রতিবিধান তল থেকে নিচের দিকে নেমে গেছে। যে পরিমাণ নেমে গেল সেই পরিমাণ ম্যাগমা ওখান থেকে সরে এসে ঠিক পর্বতের নিচে ঊর্ধ্বমুখী চাপ দিল, অর্থাৎ প্রতিবিধান তল থেকে সেটি আস্তে আস্তে উপর দিকে উঠে গেল, অর্থাৎ সেটি উঁচু হয়ে গেল। যে পরিমাণ ক্ষয় পাচ্ছে সেই পরিমাণ ম্যাগমা ঊর্ধ্বমুখী চাপ দিয়ে তাকে তুলে দিচ্ছে। বোঝা গেল? এইভাবে তো ভাবি ব্যাপারটা, আমি দাঁড়িয়ে আছি, আমার মাথার উপরে 4টে ইট দেওয়া আছে, 4টে ইট যে দেওয়া আছে আমার একটা হাইট হয়েছে। এবার সেই হাইট ধরলাম 6 ফুট, একটা ইট নিচে পড়ে গেল, ধরলাম ইটটার লেংথ ধরলাম আমি, কথার কথা 4 ইঞ্চি। তোরা জানিস 12 ইঞ্চিতে 1 ফুট, 4 ইঞ্চি। তাহলে আমার হাইট কত হলো? এবার ছিল 6 ফুট, 4 ইঞ্চি কমে গেল, তাহলে আমার হাইট হওয়া উচিত 5 ফুট 8 ইঞ্চি। কিন্তু কি হলো, মেঝে থেকে একটা চাপ দিয়ে আমাকে তুলে দিল, মেঝেটা ফুলে গেল।
অর্থাৎ মেঝেটা 4 ইঞ্চি ফুলে গেল। যেই 4 ইঞ্চি ফুলে গেল আমার হাইট অটোমেটিক বেড়ে গেল, আমার হাইট আবার সেই 6 ফুটই হয়ে গেল। আবার একটা ইট পড়ে গেল, আবার মেঝে 4 ইঞ্চি ফুলে গেল, আমার হাইট 6 ফুটই থাকলো। ঠিক এখানেও একইভাবে পর্বত বা পাহাড় যে পরিমাণ ক্ষয়প্রাপ্ত হচ্ছে সেই পরিমাণ নুড়ি কাকর বালিপুলি সমুদ্রবক্ষে সঞ্চিত হচ্ছে, সমুদ্রবক্ষে নিম্নগামী চাপ পড়ছে, ওখান থেকে ম্যাগমা সরে এসে আবার পর্বত বা পাহাড়ের নিচ থেকে চাপ দিয়ে তাকে তুলে দিচ্ছে, ফলে হাইটের কোনো চেঞ্জ হচ্ছে না। এটাকে বলা হচ্ছে সমস্থিতিক ভারসাম্য লাভ। আর এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় সাইম্যাটোজেনি। মানে কি, যে বিভিন্ন ভূমিরূপ যে পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয়, বিশেষ করে পর্বত বা পাহাড় যে পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয়, ঠিক সমপরিমাণ তাদের উত্থান ঘটে অ্যাস্ট্রোস্ফিয়ার থেকে ঊর্ধ্বগামী চাপের ফলে। এই যে উত্থানের ঘটনা, ক্ষয়ের সাথে সাথে পার্বত্যভূমির যে উত্থানের ঘটনা, একেই বিজ্ঞানী লেস্টার কিং বলেছেন সাইম্যাটোজেনি। আশা করি বুঝতে পারছিস। এবার কয়েকটি প্রমাণ। আমরা তো প্রমাণ ছাড়া বিশ্বাস করি না। আমরা মানুষ, আমরা সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, আমাদের সব কিছুতে প্রমাণ লাগে। তো এরকম কিছু প্রমাণ হচ্ছে যে আমরা যে যুগে বর্তমানে বাস করছি এটাকে বলা হয় হলোসিন যুগ। এটা একটা ভূতাত্ত্বিক যুগ। যেমন আমরা হিন্দু মতে পড়েছি সত্য যুগ, ত্রেতা যুগ, দ্রাপর, কলি, সেরকম জিওগ্রাফিতেও আমাদের এই পৃথিবীর বয়সকে কয়েকটা যুগে ভাগ করা হয়েছে। সেরকম বর্তমান যুগটা হলোসিন যুগ। এর আগে একটা হিমযুগ ছিল, অর্থাৎ সেই যুগে পৃথিবী পুরো বরফাবৃত হয়ে গেছিল। সেই যুগটির নাম প্লিস্টোসিন যুগ। দেখা গেছে যে প্লিস্টোসিন হিমযুগে স্ক্যান্ডিনেভিয়া দেশগুলো, মানে ইউরোপের কিছু দেশ স্ক্যান্ডিনেভিয়া, সেই দেশগুলোর উপরে কিন্তু প্রচুর পরিমাণে বরফ জমা হয়েছিল। হিমযুগের পর সেই দেশগুলোর বরফগুলো গলতে শুরু করে। ফলে কি, এদের হাইট তো কমে যাওয়া উচিত, কিন্তু দেখা গেল যে এই স্ক্যান্ডিনেভিয়ার উপকূলভাগ আস্তে আস্তে উঠতে শুরু করলো। মানে যে পরিমাণ বরফ গলে গিয়ে এর হাইট কমে গেল, ঠিক প্রায় একই পরিমাণ কিন্তু এদের হাইট আস্তে আস্তে বাড়তে শুরু করলো। কারণ এর নিচে থাকা যে অ্যাস্ট্রোস্ফিয়ার, সেখানে থাকা ম্যাগমা ঊর্ধ্বমুখী চাপ দেওয়া শুরু করেছিল। তাই গ্রিনল্যান্ডের ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য। এগুলো সবই হচ্ছে সমস্থিতির প্রমাণ। তাহলে আমরা বলতে পারবো যে পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি এরা অ্যাস্টেনোস্ফিয়ারের উপরে ভাসমান অবস্থায় রয়েছে এবং এরা দীর্ঘকাল ধরে এদের মধ্যে উচ্চতাজনিত ভারসাম্য অবস্থা বজায় রেখেছে। এই প্রক্রিয়াকেই বলা হচ্ছে সমস্থিতি।